এখনো পর্যন্ত যা আইন আছে তাতে আজকে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তাতে ইমিডিয়েটলি ওনাকে 356 ধারা জারি করার কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ ভারত সরকার যে মানে ভারতের যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এটা ভুলে যাবে কাল কাল থেকে। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব। আপনাদেরও শুভেচ্ছা, সব দর্শকদের শুভেচ্ছা। আবার ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে, সরকারি কর্মীদের বকেয়া বেতন সহ একাধিক দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে। ভোটের আগে কি ওপরই চাপ পড়ছে মমতার উপর? দেখুন মমতা ব্যানার্জি এই মানে খুব আনফর্চুনেটলি এক নম্বরে এদের দিয়ে কাজও করার না এবং এদের টাকাও দিচ্ছেন না দিনের পর দিন। দুঃখের বিষয় এই ব্যাপারটা চাপ এই কারণে পড়ছে না কারণ উনি এই সরকারি কর্মীদের মধ্যে একদল নিজস্ব লোক তৈরি করেছেন একটা যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে এবং তারা চুরি করছে চামারি করছে তাদের ভাগ দেওয়া হচ্ছে যে জন্য যারা সৎ গভর্নমেন্ট অফিসার যারা সৎ কর্মচারী যারা এবং পেনশন হোল্ডার যারা তারা সাফার করছে। মমতা ব্যানার্জি জানেন যে এই তো মাত্র 5 লাখ ভোট, তার মধ্যে যদি আমি 2 লাখ চোর তৈরি করেছি বাকি 3 লাখ যারা আছে তারা বেচারা সাফার করুক, মাত্র 50,000 এদিক ওদিক, কত আর এদিক ওদিক, উনি ভোট ছাড়া আর কিচ্ছু পাবেন না। তবে চাপ দেওয়া দরকার, বহু ইস্যু আছে চাপ দেওয়া, এদেরও চাপ দেওয়া দরকার, আন্দোলনে নামা উচিত, কাজ বন্ধ করে দেওয়া উচিত। একজন সংখ্যালঘু আশাকর্মী স্বাস্থ্য ভবন থেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী যদি আমাদের না দেখেন, আমরা 85,000 আশাকর্মী ওনাকে দেখবো না, মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পরাজিত করব। দেখুন শুধু আশা না, আশা আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের যে কর্মীরা আছে, প্যারা টিচার্স, এদের যে টাকাটা দেওয়া উচিত সেই টাকাটা না দিয়ে তার অর্ধেক টাকা দেওয়া হচ্ছে। আপনি অন্যান্য স্টেটে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, প্যারা টিচার্সরা যা পায় পশ্চিমবঙ্গে ঠিক তার অর্ধেক টাকা পায়। এখানেও তাই হচ্ছে, সেন্ট্রাল টাকা দিচ্ছে সেই টাকাটা সরিয়ে টরিয়ে এদিক ওদিক করে এদেরই দেখবেন বাড়ির আরেকজন কাউকে কন্যাশ্রী বা কিছু একটা করে মানে ভুয়ো করে দেওয়া হচ্ছে। হয়তো এনাকে দেওয়া হচ্ছে না টাকাটা, এনার টাকাটাকে 1,000 টাকা কেটে কন্যাশ্রী স্ত্রী হিসাবে কাউকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার রুখে দাঁড়ানো উচিত প্রত্যেকের। আজকে যেটা সব থেকে বড় খবর সামনে এসছে, দিল্লি আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে। ম্যারাথন তল্লাশি চলছে। দেখুন আমি আইন যেটুকু বুঝি, আজকে যে ঘটনাটা ঘটেছে, প্রথমত কেউ যদি অন্যায় করে ম্যারাথন তল্লাশি তো চলতেই পারে, যে কোনো লোকের বাড়িতে ম্যারাথন তল্লাশি চলতে পারে। ইভেন মানে কালকে যদি মমতা ব্যানার্জি আমার বাড়িতে লোক পাঠিয়ে দেন, সেটা তো করেনি উনি, বাড়িতে গিয়ে আগে গাঁজা পাঠিয়ে দিতেন একবার, গাজার পর ইয়ে আমার বাড়িতে পাঠাতে পারে, আপনার বাড়িতে, যে কোনো লোকের বাড়িতে পাঠাতে পারে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে যখন কোনো সরকারি সংস্থা এভাবে ছাপ্পা মারে বা রেড করে, তখন কি সেটাকে আটকানোর কোনো ক্ষমতা অন্য কোনো সরকারি কোনো আধিকারিক বা কোনো নেতা মন্ত্রীর আছে? এই নিয়ে দ্বিতীয়বার উনি এই কাজ করলেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ইন্ডিয়ায় এখনো পর্যন্ত যা আইন আছে তাতে আজকে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তাতে ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করা উচিত, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত এবং এই রাজ্যে 356 জারি করা উচিত। রাজ্যে এটা যদি না হয় তাহলে এটা প্রমাণিত হবে যে পশ্চিমবঙ্গ ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এবং এভাবে চলতে পারে না। মানে তাহলে তো কালকে কিন্তু এই ছোঁয়াচে রোগ সবকটা রাজ্যে যাবে, কোনো রাজ্য ইডি সিবিআই কাউকে কাজ করতে দেবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্যের উপর কোনো অধিকার থাকবে না। আবার বুঝতে হবে আমরা কিন্তু বাংলাদেশে নই, এটা পশ্চিম বাংলাদেশ না। আজকের এই ঘটনার পর যদি মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি গ্রেপ্তার না করা হয় আইনের সব রকম ধারা দেখে, তাহলে কিন্তু আমাদের যে ফেডারেল সিস্টেম আছে সেই ফেডারেল সিস্টেম অ্যাবসলিউটলি কোলাপস করে যাবে, অ্যাবসলিউটলি কোলাপস করে যাবে, এর মধ্যে দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি জানি না এখন যে ইডি এসছে ইডি বুঝবে, ইডি তারা তাদের বস্তিদের বলবে তারা বুঝবে, কিন্তু আমি বলছি মানে আমি দাবিও করছি, কারণ এটা যদি আমাদের কারো বাড়ি হতো এবং সেখানে যদি শুভেন্দু অধিকারী বাবু এসে যদি রাজ্য পুলিশ কাটকা দেন তাহলে শুভেন্দু অধিকারী বাবুকে নিশ্চয়ই মমতা ব্যানার্জি ছেড়ে দিতেন না। ঠিক সেরকম আইনের পথ চলা উচিত এবং আইন বলে আজকে যে ঘটনাটা উনি ঘটিয়েছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েটলি। আমরা এমনকি এটাও দেখছি, একাধিক ফাইল এবং হার্ড ডিস্ক সব পুলিশের গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি তো যেসব পুলিশ এই গাড়ি দিচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত, তাদের প্রত্যেককে আমি বলছি 356 ধারা জারি করার কিন্তু সময় এসে গেছে।
এরপর যদি আমরা অপেক্ষা করি তাহলে এটা মানে মানুষকে বোঝানো হবে যে আমরা একটা, মানে আমি বলছি মানে যদি ইয়ে করে আমার কিছু বলার নেই, মানে এরপর তো মানে তাহলে মনে হবে যে এই রাজ্য সরকারের এই অন্যায়গুলোকে সাপোর্ট করা হচ্ছে। এরপর কিন্তু এটা একটা মানে প্যান্ডোরাস বক্স খুলে যাবে। প্রত্যেকটা স্টেট এই কাজ করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এজেন্সি কোনো স্টেটে ঢুকতে পারবে না। এই ঘটনাটা যদি আজকে মানে প্রতিষ্ঠা হয়ে যায়, এই নিয়ে দ্বিতীয়বার এই রাজ্যে এই জিনিস হলো, এবারে আমরা যেমনটা দেখলাম বা যে তৃতীয়বার, হুম, তৃতীয়বার হলো এই নিয়ে। ইডি হানার পর মুখ্যমন্ত্রী প্রতীক জাইনের বাড়িতে উপস্থিত হলেন, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সারদা কাণ্ডের সময় রাজীবকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, অনেকটা সেরকম। কিংবা শাহজাহানকে বাঁচানোর জন্য যেমন ওখানকার জেলা পুলিশ গিয়ে হাজির হয়েছিল সেরকম। হ্যাঁ, অনেক মানে হুম। এতটা মরিয়া হয়ে উঠছেন কেন তিনি প্রতীক জাইনকে বাঁচানোর জন্য? দুর্নীতি, দল কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত। যেটা খবরে দেখছি যে ওই কয়লার টাকা বোধহয় এখান থেকে সাইফন করে প্রতীক জৈনের থ্রু ওরা ইয়েতে পাঠিয়েছিল, গোয়াতে। সবাইকে বলেছিল 5,000 টাকা করে দেবে, এই দেবো, তারপর তো দিয়েছে নাকি জানি না, এবং দিতেও পারেনি, সেটা আমরা সবাই জানি। তো দুর্নীতি, কয়লার চুরির টাকা পাঠানোর জন্য প্রতীক জৈন বোধহয় সাপোর্ট করেছিল, তাই ওর বাড়িতে রেড করেছে। এবং আজকে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজ যে আটকে দেওয়া হলো, এই নিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটলো। আমি বলছি এর এফেক্ট কিন্তু মানে ভয়ঙ্কর। এরপর কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ধরে নেবে যে আমাদের এখানে ভারত সরকারের কোনো অধিকার নেই, পশ্চিমবঙ্গের উপর ভারত সরকারের কোনো রকম অধিকার নেই, মানুষ কিন্তু এরপর ধরে নেবে। ফলে আমি দাবি করছি, এবং এটা প্রবাবলি প্রবাবলি না, একদম ন্যায়সঙ্গত দাবি, যে ওনাকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েটলি। কিন্তু পার্থ যখন দলের মন্ত্রী ছিল তখন তাকে বাঁচানোর জন্য তো মুখ্যমন্ত্রীকে এত তৎপর হতে দেখা যায়নি। সেটা ওনারা বুঝবেন। অনেকে তো বলে পার্থকে নাকি ভাইপোই ফাঁসিয়েছে, সেটা আমি জানি না কি ব্যাপার, কেন উনি উনি বহু লোককে ফাঁসান, বহু লোককে ফাঁসান না। যেমন ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে উনি চলে গেছিলেন ভুবনেশ্বর, পাশের ঘরে তাপস পাল ছিল, তাপস পালকে উনি বাঁচাননি। উনি সুব্রত মুখার্জিকে ক্ষমা করে দিয়েছেন, প্রণব মুখার্জিকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সোমেন মিত্রকে ক্ষমা করেননি, তাপস রায়কে ক্ষমা করেননি, মদন মিত্রকে ক্ষমা করেননি, কুণাল ঘোষকে ক্ষমা করেননি। এদের সবাইকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, ডাস্টবিনে ফেলে দিয়েছেন, জেল খাটিয়েছেন এদের প্রত্যেককে। কিন্তু আবার যখন ব্যানার্জি চ্যাটার্জি ইত্যাদি হয়ে যায় তখন উনি তাদের পাশে গিয়ে দাঁড়ান। এটা মানে হিস্টোরিক্যালি দেখা গেছে এই ব্যাপারটা। মমতা তো তার ওপর বলছে দলের তথ্য হাতাতেই অমিত শাহের নির্দেশে ইডি হানা দিয়েছে। কারো হোক না হোক, আপনার যদি মনে হয়নি আপনি আদালতে যাবেন, আপনি গিয়ে ইডির হাত থেকে পেপার কিনে নেবেন? আপনি ইডির হাত থেকে পেপার কিনে নেবেন? এটা কখনো সম্ভব? আর যদি ওখান থেকে কিনে নেন, আপনি রিসিভ করেছেন ওই পেপারগুলো? যে পেপারগুলো ইডি সিজ করেছিল, আপনি যদি নেনও, যদি আইনে তার কোনো প্রভিশন থাকে, আপনাকে অফিসিয়ালি রিসিভ করে ওই পেপারগুলো নিয়ে নিতে হবে। আপনি কি করে কেড়ে ওখান থেকে পেপার নিয়ে চলে যান? এটা তো মানে একদম সরাসরি মানে আইনকে ভাঙা। এবং আমি বলছি, আমরা যদি এই আইন ভাঙি, ধরুন আমার পাশের বাড়ি কারো বাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের ইকোনমিক অফেন্স উইং এসে রেড করলো, আমি যদি সেখানে গিয়ে অফেন্স উইং এর লোকের হাত থেকে যদি ফাইল কেড়ে নিই, মমতা ব্যানার্জি আমায় ছেড়ে দেবেন? আমাকে সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা গ্রেপ্তার করবেন উনি। এমন নন বেলেবল ওয়ারেন্ট দেবেন যে 3 বছরের মধ্যে আমি বেরোতে পারবো না, আমি ইয়ে থেকে, থানা থেকে। সেখানে আজকে কোন ইয়েতে আমি বুঝতে পারছি না, মানে মানে কোন আক্কেলে এখনো পর্যন্ত মানে ছাড়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, এবং আমার মনে হয় মানে এখনই অ্যাকশন নেওয়া উচিত, এবং আজকের মধ্যে ওনাকে গ্রেপ্তার করা উচিত। বলতে গেলে সরাসরি তিনি তদন্তে বাধা দিচ্ছেন। সরাসরি তদন্তে বাধা দিচ্ছেন। এবং আমি বলছি এর মানে গত 78 বছরে ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই যে একজন মুখ্যমন্ত্রী এরকম ভাবে গিয়ে কাজ আটকেছেন। আমাদের রাজ্যে এই নিয়ে তৃতীয়বার ঘটলো এই ঘটনা। এবারে যদি ছেড়ে দেওয়া হয়, আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ ভারত সরকার যে মানে ভারতের যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এটা ভুলে যাবে কাল কাল থেকে। ভাববে যে না, এটা বাংলাদেশ হয়ে গেছে। মানুষের সেই কনফিডেন্সটাই চলে যাবে যে আমাদের মাথার উপর একটা কেন্দ্র সরকার আছে। এছাড়াও আমরা দেখছি অন স্পট তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন এবং জোর গলায় তিনি বলছেন যে আমাদের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেখুন, এটা তুমি উনি এই ধরনের ভাষা তো বরাবর ব্যবহার করেন। উনি যে ভাষা ব্যবহার করেন তার 5% ভাষা, তার 5% কুকথা কিন্তু কোনোদিন দিলীপ ঘোষ বলেননি। অথচ আপনি দেখবেন আপনাদের মিডিয়া কোনোদিন মমতা ব্যানার্জির ভাষা নিয়ে কোনো কথা বলেন না। মিডিয়া ধরে নিয়েছে যে মমতা ব্যানার্জি সেকুলার, মমতা ব্যানার্জি যেহেতু সেকুলার, মমতা ব্যানার্জি যে কোনো খারাপ ভাষা বলতে পারেন এবং সেটা অ্যালাউড। কিন্তু এর যদি 5% কথা কোনো দিলীপ ঘোষ বলেন, তাহলে হইচই পাকিয়ে দেবে আপনাদের মিডিয়া, আপনাদের কলকাতার চিরকুটে চাকরি পাওয়া অধ্যাপকরা, আপনাদের এখানকার সো কল্ড বুদ্ধিজীবীরা, যারা নাকি 10 কোটি টাকার বেশি একটা সিনেমা হিট করাতে পারে না।
তো তারা সব রাস্তায় নেমে যাবে তখন, যাদের থিয়েটার কেউ দেখে না, যাদের যেসব থিয়েটার পার্সোনালিটিকে দেখলে তার পাড়ার লোকেরা রাস্তা ক্রস করে পালায়, পাশে একটা ফ্রিতে টিকিট দিয়ে দেয়। তো ঘটনা হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে উনি একের পর এক খারাপ কথা বলেন, সবাইকে খারাপ কথা বলেন, বিরোধী বিরুদ্ধে আঘাত করেন, কিন্তু কোনোদিন এটা নিয়ে মিডিয়া কোনো বাজে কথা বলে না, কোনো সমালোচনা করে না মিডিয়া এটা নিয়ে। যদি এর 5% কোনো কথা দিলীপ বাবু বলতো, মিডিয়া কালকে হইচই ফেলে দিত। এবং আমি বলছি আগামী 2 মাস আপনি দেখবেন দিলীপ বাবুর মুখ থেকে যদি এর 5% কোনো, মানে 5% কোনো কথা যদি বেরোয় দিলীপ বাবুর মুখ থেকে, মিডিয়া হইচই ফেলে দেবে। হোয়ারাস মমতা ব্যানার্জি এই কথা বলছে, মিডিয়া চুপ, কারণ মিডিয়া বায়াসড, বাংলা মিডিয়া বায়াসড, বিক্রি হয়ে গেছে। তাহলে বলতে গেলে এবারে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে যে এমন কিছু নিশ্চয়ই আছে তথ্য যে সেই ফাইল ফাঁস হলে তিনি সমস্যায় পড়বেন। সে তো রাজীব কুমারের সময় হয়েছিল। এবং এবার আমি বলছি মমতা ব্যানার্জি শুধু না, রাজীব কুমারকে গ্রেপ্তার করা উচিত এই ঘটনার জন্য। রাজীব কুমারকে গ্রেপ্তার করা উচিত, মমতা এবং রাজীব কুমার দুজনকে গ্রেপ্তার করা উচিত। ও পুলিশের ডিজি, এখানে এনফোর্সমেন্টের ছাপা হচ্ছে কি করে এই ঘটনা ঘটে। এবং রাজীব কুমার সেটা করবে না, কারণ গতবার রাজীব কুমার যখন অন্যায় করেছিল তখন মমতা ব্যানার্জি গিয়ে তাকে বাঁচিয়েছিল, তাই। এবং শুধু তাই না, এর আগে শাহজাহানের সময় আমরা দেখেছি, শাহজাহানের বাড়িতে যখন রেড করতে এসেছিল তখন জেলা পুলিশ যারা আছে, জেলা পুলিশ গিয়ে এই একই কাজ করেছিল। অন্যায় হচ্ছে, আমি বলছি যে এবার যদি অ্যাকশন নেওয়া হয়, এ নিয়ে 3বার হলো, এবার যদি অ্যাকশন নেওয়া হয়, তার মানে সাথে তো সুজিত বোসও ছিলেন। কোথায় এই সুদেশ বোস চুনোপুটি, ও তো চাকর বাকর, ওকে তো বলতেই পারে। সুদেশ বোস তো চাকর বাকর, ওকে ওকে আমি ধরছি না কোনো ব্যাপারে, মানে ওকে আমি কাউন্টার মধ্যেই রাখছি না। একটু অন্য প্রসঙ্গে আসি। প্রধানমন্ত্রী এবং অমিত শাহের পরে এবার বঙ্গ সফরে এসছেন জেপি নাড্ডা। কেন্দ্র কি তাহলে এবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিচ্ছে? বরাবরই দিয়েছে। আমি আপনাকে বলি, কি একটা অল ইন্ডিয়া পার্টি, তার কেন্দ্রীয় নেতৃত্ব আসবে না? 1984-এ মমতা ব্যানার্জির হয়ে রাজীব গান্ধী প্রচার করেনি? 1989-এ মমতা ব্যানার্জির হয়ে রাজীব গান্ধী, মাধবরাও সিন্ধিয়া এরা প্রচার করেনি? কমলনাথ এরা প্রচার করেনি? 91-এ মমতা ব্যানার্জির জন্য রাজীব গান্ধী, কমলনাথ এরা প্রচার করেনি? 96-এ মমতা ব্যানার্জির জন্য নরসিমা রাও এটসেট্রা এরা প্রচার করেনি? 98-এ মমতা ব্যানার্জির হয়ে অটল বিহারী বাজপেয়ী প্রচার করেনি? তাহলে আজকে প্রশ্নটা আসছে কিসে? অল ইন্ডিয়া টিম, তাদের অল ইন্ডিয়া লিডাররা আসবেন না? নিশ্চয়ই আসবেন। এবারে তাহলে 26-এর নির্বাচনের জন্য বিজেপি কতটা প্রস্তুত? 100% প্রস্তুত। আমি বলছি আর মাত্র 93 দিন বাকি আছে, বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ যেন না থাকে। দিলীপ ঘোষ মন্তব্য করছেন যে রাম মন্দির করাটা বিজেপির বিরুদ্ধে গেছে। কোথাও কি মনে হচ্ছে না এই ধরনের মন্তব্য করে তিনি নিজেই 26-এর আগে ইস্যু ঘুরিয়ে দিচ্ছেন? আমি জানি না উনি এরকম বলেছেন নাকি, আমি জানি না। আমি আপনার কাছে প্রথম শুনলাম, আমি পুরো ব্যাপারটা শুনি কি কনটেক্সটে কি বলেছেন, তারপর আমি জানাবো। আমি না না জানলে আমি বলতে পারবো না। অন্যদিকে আমরা দেখছি খড়গপুরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কিন্তু খড়গপুরের যিনি বিধায়ক হিরণ, তিনি তো রয়েছেন আগে থেকেই। তাহলে খড়গপুরে দাঁড়ানো নিয়ে পরবর্তীকালে বিজেপির কি ভিতরকার কোনো সমস্যা হতে পারে? দেখুন, এটা দল দল ঠিক করবে, দল যাকে ঠিক করে, যেখানে সে সেখানে দাঁড়ায়, এখানে আমাদের কিচ্ছু বলার নেই কারো, দল আলটিমেট কথা বলবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।